ভাবলাম বোনের শরীর খারাপ হতে পারে। চাবি না থাকায় পেছনের দিকে গিয়ে ঘরে ঢোকার উপায় খুঁজতে লাগলাম। পেছনের রান্নাঘরের জানালা খোলা দেখে একটু স্বস্তি পেলাম। জানালা দিয়ে ঢুকে পড়লাম আর বুঝতে পারলাম বোনের ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছে। দরজা সামান্য খোলা ছিল, তাকিয়ে যা দেখলাম তা দেখা উচিত ছিল না। ফিরে যেতে চাইলাম, কারণ যদি তারা জানে যে আমি এভাবে ঢুকে পড়েছি তবে তারা বিব্রত হবে। তাই আমি ভাবলাম কিছুক্ষণ বাইরে কাটিয়ে আসি। যে কোনো রেস্টুরেন্টে গিয়ে ২-৩ ঘন্টা অপেক্ষা করলাম, যাতে তারা তাদের মুহূর্তগুলো উপভোগ করতে পারে। আমার বোন দেখতে অনেক সুন্দর, শরীরের গঠন ছিল অনেক আকর্ষণীয়। যে কেউ তাকে দেখলে শুধু চেয়েই থাকে। বিয়ের পরেও মনে হচ্ছে সে আরও বেশি আকর্ষণীয় ও সুন্দর হয়েছে। আমার গল্পগুলো তোমরা শোনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। ৫ মাস চাকরি করার পর আমি বদলি হয়ে আমার বোন এবং দুলাভাইয়ের কাছে গেলাম। তাদের সঙ্গে দেখা করে আমি খুব খুশি হয়েছিলাম। দুলাভাইয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং বোনের সঙ্গে ভালো সময় কাটত। ৩-৪ দিনের মধ্যে সব জিনিসপত্র নিয়ে ওদের কাছে চলে এলাম। এরপর আমাকে একটি মিটিংয়ের জন্য অন্য শহরে যেতে হলো। কিছু জিনিসপত্র নিয়ে রওনা দিলাম এবং বোনকে জানালাম যে ৪ দিন পর ফিরে আসব। যখন ফ্লাইটে উঠতে যাচ্ছিলাম, আমার বস জানালেন যে বিদেশি ক্লায়েন্টরা খারাপ আবহাওয়ার কারণে তাদের ফ্লাইট বাতিল করেছে, ফলে মিটিং বাতিল হয়ে গেছে। বাড়ি ফিরে দেখি দরজা ভিতর থেকে বন্ধ। অনেকক্ষণ বেল বাজালাম, কিন্তু কেউ দরজা খুলল না। মনে হলো কিছু একটা সমস্যা হয়েছে। দরজা খোলার চেষ্টা করতে থাকলাম। আমি দরজায় টোকা দিতে থাকলাম, কিন্তু কেউ খুলছে না। একটু চিন্তিত হলাম, কারণ আমার বোন হয়তো একাই ছিল, আর জামাইও প্রায়শই কাজে বাইরে থাকে। ছেলেমেয়েরা হয়তো স্কুলে। ভাবলাম বোনের শরীর খারাপ হতে পারে। চাবি না থাকায় পেছনের দিকে গিয়ে ঘরে ঢোকার উপায় খুঁজতে লাগলাম। পেছনে রান্নাঘরের জানালা খোলা দেখে একটু স্বস্তি পেলাম। জানালা দিয়ে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে টেবিলে কিছু দেখতে পেলাম না, আর বোনের ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছে। দরজা সামান্য খোলা ছিল, তাকিয়ে যা দেখলাম তা দেখা উচিত ছিল না। ফিরে যেতে চাইলাম, কারণ যদি তারা জানে যে আমি এভাবে ঢুকে পড়েছি তবে তারা বিব্রত হবে। তাই আমি ভাবলাম কিছুক্ষণ বাইরে কাটিয়ে আসি। যে কোনো রেস্টুরেন্টে গিয়ে ২-৩ ঘন্টা অপেক্ষা করলাম, যাতে তারা তাদের মুহূর্তগুলো উপভোগ করতে পারে। এগুলো ভাবতে ভাবতেই একটি বিখ্যাত হোটেলে পৌঁছালাম। সেখানে হঠাৎ দেখি আমার জামাই কিছু লোকের সঙ্গে বেরিয়ে আসছেন। তাকে দেখে আমি অবাক হলাম। তিনি আমাকে দেখে বললেন, তুমি এখানে কি করছো? আমি বললাম, মিটিং বাতিল হয়ে গেছে। কিন্তু আপনি এখানে কি করছেন? তিনি বললেন, আমি সকালে এখানে মিটিং করতে এসেছিলাম। এখন মিটিং শেষ হয়েছে, তাই অফিসে ফিরে যাচ্ছি। কিন্তু তোমার মিটিং বাতিল হয়েছে, তুমি বাড়ি ফিরে যাওনি কেন? আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ আমার দেখা মানুষটা জামাই ছিলেন না, অন্য কেউ ছিল। মাথায় নানা প্রশ্ন ঘুরছিল। হঠাৎ আমার জামাই আমাকে জাগিয়ে বললেন, তুমি কি ভাবছো? আমি বললাম, কিছু না। দুলাভাই বললেন, তুমি বাড়ি ফিরে যাও। আমি কিছু বুঝতে পারছিলাম না কি বলবো। ভাবলাম আমি এখানে কিভাবে এসেছি তা বলবো। সেদিনেই তার ফেরার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমি কেন এসব জিজ্ঞেস করছি সেটাও বললাম না। শুধু বললাম, এমনি জিজ্ঞেস করলাম। খাবার খেয়ে চুপচাপ আমার রুমে বসে রইলাম, কিন্তু মনে বারবার সেই দৃশ্যই ঘুরছিল। ভাবছি বোনকে জিজ্ঞেস করা উচিত কেন সে নিজের হাতে গড়া সংসার নষ্ট করতে চাইছে। সে তো এত ভালো স্বামীর প্রতি এত সম্মান, কোনো কিছুর অভাব হতে দেয় না। তাহলে কেন তাকে এভাবেই ঠকাচ্ছে? কিন্তু আমি কিছু জিজ্ঞেস করতে পারিনি, কারণ পুরোপুরি নিশ্চিত নয়। কতটুকু সত্য বুঝতে পারছি না। তখন থেকে বোনের প্রতি নজর দিতে শুরু করলাম। লক্ষ্য করলাম রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে বারান্দায় গিয়ে কারোর সাথে ফোনে কথা বলে। এতে নিশ্চিত হলাম তার জীবনে অন্য কেউ আছে। আমার বস আমাকে জরুরি মিটিংয়ের জন্য একটি বড় হোটেলে পাঠিয়েছিলেন। মিটিং শেষ করে বেরোতে যাচ্ছিলাম, তখন দেখি বোন রিসেপশনে দাঁড়িয়ে আছে। সে লুকিয়ে একটি রুমে ঢুকে গেল। আমি নিচে অপেক্ষা করতে লাগলাম। প্রায় ২ ঘন্টা পর সেই রুম থেকে একজন লোক বের হলো। তাকে আগে কখনো দেখিনি। লোকটা চলে যাওয়ার পর বোনও হোটেলের বাইরে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর একটা ট্যাক্সি এলো আর বোন তাতে উঠে চলে গেল। আমিও আরেকটা ট্যাক্সি ডেকে তার ট্যাক্সিকে অনুসরণ করতে বললাম। মনে হলো বোন বাড়ি যাচ্ছে। বোনের ট্যাক্সি এগিয়ে যাচ্ছিল আর আমি লুকিয়ে পিছু নিলাম। ট্যাক্সি এক হোটেলের সামনে গিয়ে থামল। বোন লিফট দিয়ে একটি রুমে ঢুকল এবং প্রায় ২-৩ ঘন্টা পর বেরিয়ে এলো। তাকে দেখে হতবাক হলাম, কারণ তার সঙ্গে ছিল আমার বড় ভাই সুমন। বোন এবং ভাই কেন হোটেলের রুমে দেখা করছিল বুঝতে পারছিলাম না। তারা আলাদা ট্যাক্সি নিয়ে চলে গেল, আর আমি ভাবতে লাগলাম এতগুলো পুরুষের সাথে বোনের সম্পর্ক কি? আমি কখনো বোনের চরিত্রে সন্দেহ করিনি, কিন্তু আজ যা দেখলাম তা আমাকে ভাবিয়ে তুলল। বোনকে জিজ্ঞেস করলাম কেন সে এত
মন খারাপ। সে বলল, বাসায় একঘেয়ে লাগে, তুমি কাজে আর বাচ্চারা স্কুলে, তোমাদের কারো কাছে আমার জন্য সময় নেই। একদিনের জন্য ছুটি নাও, আমরা সবাই মিলে কোথাও যাই। অনেকদিন কোথাও ঘুরতে যাইনি। আমি রাজি হলাম, কিন্তু মনে খোঁজ করছিল। আবারও একদিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরলাম, আর বোন দরজা খুলছিল না। বুঝতে পারলাম সেদিন হোটেলে যাওয়া লোকটি আজও এসেছে। এ ভেবে আমি খুব রেগে গেলাম, আর রান্নাঘর দিয়ে ঘরে ঢুকলাম। ভেতরের সবকিছু ছড়ানো ছিটানো ছিল। হঠাৎ বোনের চিৎকার শুনতে পেলাম। সেই লোকটিকে দেখলাম যাকে হোটেলে দেখেছিলাম। বোনকে জোর করার চেষ্টা করছে। আমি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলাম, আর সে অজ্ঞান হয়ে গেল। বোন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তামিম, তুমি ঠিক সময় এসে আমাকে বাঁচালে। বোনকে জিজ্ঞেস করলাম, এটা কে আর এখানে কি করছে? বোন জানালো, লোকটি চোর বলে ভান করেছিল। আমি বললাম, তোমার অন্ধকার কাজগুলো আমার অজানা নয়। আমি হোটেলে দেখেছি তোমাকে এই লোকটির সাথে। বোন অবাক হয়ে গেল, কাঁদতে কাঁদতে বলল, তামিম, তোমার দুলাভাইকে বলবে না, আমার পরিবারকে রক্ষা করো। আমি বললাম, তুমি এতগুলো পুরুষের সাথে মজা করছো, লজ্জা হওয়া উচিত। বোন বলল, তুমি ঠিক বলছো, আমার বেঁচে থাকার অধিকার নেই। সে আলমারি থেকে বন্দুক বের করে নিজেকে মারতে যাচ্ছিল, কিন্তু আমি তার হাত ধরে বন্দুকটা নিয়ে নিলাম। ভয় পেয়ে গেলাম। তুমি এমন কাজ কেন করছো? বোন জানালো, লোকটি তাকে ব্ল্যাকমেইল করছে। আমি বললাম, সব সত্যি বল, আমি সাহায্য করব। আমরা লোকটিকে চেয়ারে বেঁধে মুখ ঢেকে দিলাম। বোন জানালো, বিয়ের আগে শ্বশুর শাশুড়ি তাকে অনেক আদর করতেন, কিন্তু সন্তান হওয়ার পর থেকে শাশুড়ি আর কোনো মনোযোগ দিতেন না। বোন অনেকবার সময় চেয়েছিল, কিন্তু শাশুড়ি প্রতিবার বলতেন, এই টাকা শুধু পরিবারের জন্য দিচ্ছেন। দিদি শ্বশুরবাড়িতে টাকার অভাব না থাকলেও তাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে টাকায় সব সুখ কেনা যায় না। শ্বশুরবাড়ির মানুষরা বুঝতে চাইছিলেন না। এই সময় মায়ের স্বাস্থ্য খারাপ হওয়ায় দিদি তাকে দেখতে গিয়েছিলেন। তখন আমিও ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলাম। মায়ের মৃত্যু এবং বাবার অসুস্থতার কারণে ভাই ও জামাই মায়ের বাড়িতে চলে গিয়েছিল, ফলে মা একা হয়ে গিয়েছিলেন। দিদি সেখানে পৌঁছানোর পর ভাইয়ের বন্ধু সুমন প্রায়শই বাড়িতে আসতেন। তিনি দিদির মুখে দুঃখ অনুভব করেছিলেন, এবং ধীরে ধীরে তার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। এই সময় দিদি ও তার বাচ্চাদের সময় দিতে শুরু করেন। একদিন সুমন দিদিকে প্রস্তাব দেন। দিদি হতভাগ হন, এবং সুমন বোঝানোর চেষ্টা করেন যে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হতে পারে। দিদি জানিয়ে দেন তিনি এই সম্পর্ক চান না, এবং সেখান থেকে ফিরে আসেন। তবে শ্বশুরবাড়িতে ফিরে এসেও দিদি একাকী এবং বিষণ্ণ হয়ে পড়েন। হঠাৎ একদিন সুমনের ফোন আসে। তিনি আগের কথার জন্য ক্ষমা চান এবং বন্ধুত্ব করার প্রস্তাব দেন। দিদি রাজি হন। এরপর থেকে সুমন এবং দিদির মাঝে নিয়মিত দেখা হতে থাকে, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা সুমনের আসা পছন্দ করতেন না, তাই তাকে বাড়িতে আসতে নিষেধ করেন। তাই সুমন ও দিদি হোটেলে দেখা করার সিদ্ধান্ত নেন। একদিন দিদি যখন সুমনের সাথে দেখা করতে হোটেলে গিয়েছিল, তখন সে তার সীমা অতিক্রম করেছিল। সুমন সমর্থন পেয়ে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, এবং এমন কিছু করেছিল যা কখনো কল্পনা করেনি। সুমন তাকে আশ্বস্ত করল যে এতে কোনো ভুল নেই, এবং এতে শান্তি পাওয়া যায়। দিদি ফিরে এসে আবার যোগাযোগ রাখতে শুরু করল, এবং সুমনের সাথে পুনরায় দেখা করতে চাইল। সুমন তার বন্ধুর বাসায় একদিনের জন্য ভাড়া নিয়েছিল। তার বন্ধু শহরের বাইরে ছিল, তাই সুমন দিদিকে সেখানে নিয়ে গেল। তারা সেখানে তাদের আকাঙ্ক্ষা মেটাল। ফিরে এসে দিদি আবার তার দৈনন্দিন জীবনে ব্যস্ত হয়ে পড়ল। একদিন সুমনের ফোন আসে, এবং সে জানায় তার বন্ধু কুমার একটি ভিডিও তৈরি করেছে। কুমার তাদের শেষবারের সাক্ষাতে একটি ক্যামেরা বসিয়ে ভিডিও রেকর্ড করেছিল। এখন সে সুমনকে ব্ল্যাকমেইল করছে। এই কথা শুনে দিদি হতভাগ হয়ে যায়, এবং তার জামিনের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 2-3 দিনের জন্য তার বাবা মা তাকে অনুমতি দেয়। বোন সেখানে পৌঁছানোর পর কুমার শর্ত দেয় যে ভিডিওটি কাউকে দেখাবে না, যদি দিদি তার সাথে একই কাজ করে যা সে সুমনের সাথে করেছিল। দিদির পায়ের তলা থেকে মাটি সরে যায়। দিদি তখন অসহায় বোধ করল, এবং কুমারের চাপে পড়ে তার সাথেও একই কাজ করল। সে ভেবেছিল যে এখন এইসব থেকে মুক্তি পাবে, কিন্তু তা হয়নি। কুমার ক্রমাগত ব্ল্যাকমেইল করতে থাকল, এবং তাদের বাড়ির ঠিকানাও পেয়ে গেল। যে কোনো সময় সে বাড়িতে এসে তাদেরকে হুমকি দিত, এবং ধীরে ধীরে টাকা দাবি করতে শুরু করল। দিদি একটি ফাঁদে আটকা পড়েছিল। দিদি বলল, আমি যদি তাকে বলতাম যে আমি কুমারের সাথে একই কাজ করেছি, তবে সে আমাকে প্রতারক মনে করত, যদিও আমি প্রতারক নই। দিদি কাঁদতে কাঁদতে এসব বলল। এদিকে কুমারের জ্ঞান ফিরল। আমি তার ফোন চিনিয়ে নিয়ে ভিডিও ডিলিট করে দিলাম, এবং বললাম, আজ যদি তোমাকে কোথাও দেখা যায় পুলিশে অভিযোগ করব। কুমার হাসতে হাসতে বলল, তুমি কি মনে করছো আমার ফোন থেকে ভিডিও মুছে দিলে তোমার বোনকে বাঁচানো যাবে? সুমনের ফোনে ভিডিও রয়েছে। কুমার বলল, সুমন আর আমি একসাথে তোমাকে ব্ল্যাকমেইল করেছি, তোমার কাছ থেকে টাকা নিয়েছি, আমরা দুজনে মিলে তোমার হায়দা লুটেছি। এই কথা শুনে দিদি কাঁদতে শুরু করল। এখন আমার কাছে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি আমার সুপ্রতিষ্ঠিত সংসার নষ্ট করে ফেলেছি। যদি আমি আমার আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতাম, তাহলে আমাকে এই দিনটি দেখতে হতো না। আমি তাকে শান্ত করে বললাম, এখন কোনো বোকামি করো না, তুমি এমনিতেই তোমার জীবন নষ্ট করেছ। এখন থেকে শক্ত থাকো এবং সব ঠিক হবে। দিদি অনেক চেষ্টা করেছে, কিন্তু এখন অন্তত এমন কিছু করো না যা আরও বিপদে ফেলবে। তোমার সন্তানদের কথা ভাবো,
তাদের কি হবে যদি তোমার কিছু হয়? সে কাঁদতে কাঁদতে বলল, আমার কাছে মরণ ছাড়া আর কোনো উপায় নেই। আমি তাকে বললাম, চিন্তা করো না, একটু শান্ত হও। দিদিকে বললাম, তোমার জামিয়ের কাছে সব বলে দাও। সে ভয় পেয়ে কাঁদতে লাগলো। আমি তা করতে পারবো না, সে আমাকে তালাক দেবে। আমি বললাম, তুমি যদি সত্যতা না বলো তাহলে কোনো উপায় নেই। কুমার তখনও দিদিকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল। হঠাৎ দিদির ফোন বেজে উঠল। সে ভয় পেয়ে গেল। আমি তাকে বললাম, চিন্তা করো না, কল ধরো। তিনি কলটি ধরলেন এবং জানলেন যে তারা 2 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছাবেন। আমি বললাম, তুমি সব কিছু ঠিকঠাক রাখো। আমরা কুমারকে আমাদের ঘরে আটকে রাখবো যতক্ষণ না তারা আসে। শ্বশুর শাশুড়ি বাসায় আসতেই আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং কুমারকে ভালো করে বেঁধে রাখলাম। পরের দিন দিদি তাকে চা বানিয়ে দিল। চায়ে ওষুধ মিশিয়ে দিলাম। সে চা পান করার সাথে সাথেই জ্ঞান হারাতে শুরু করল। আমি পুলিশকে ফোন করে জানালাম কিভাবে কুমার তাকে ব্ল্যাকমেইল করছিল এবং তার ভিডিও করেছে। পুলিশ এসে ভিডিও ডিলিট করল এবং কুমারকে গ্রেফতার করল। আমি দিদিকে বললাম, এখন থেকে শক্ত থাকো, সব ঠিক হয়ে যাবে। এরপর এসব ঘটনা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি, কারণ এসব জানলে আমার বোনের জীবনটা আরও নষ্ট হয়ে যেত। তাই পরে আদালতে সব কিছু কাজ আমি করেছি। আমার বোনকে আর এসবে নিয়ে আসিনি। তাদেরকে আমি কঠিন শাস্তি দিয়েছি। বোন আমাকে অনেক ধন্যবাদ দিল, কারণ আমার জন্যই বাড়িটি ধ্বংস থেকে রক্ষা পেল। সে প্রতিশ্রুতি দিয়েছিল যে এবার থেকে সে শুধু তার সন্তানদের দিকে মনোনিবেশ করবে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার